থাইরয়েড গ্রন্থির ঠিক কী কাজ আমাদের শরীরে? তো কাজ যদি জিজ্ঞেস করেন, থাইরয়েড সব কিছুই করে। এই থাইরয়েডের সমস্যা অর্থাৎ থাইরয়েড ইমব্যালেন্স এটা হয় কেন? এর কারণগুলো কি কি? একজন সাধারণ মহিলা তিনি কি করে বুঝবেন যে তার গর্ভধারণের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার কারণ থাইরয়েডের ইমব্যালেন্স? ওনার ডিরেক্টলি বোঝার ওরকম কিছু ব্যাপার নেই যে উনি ডিরেক্টলি বুঝে যাবেন। পিরিয়ডসের ক্ষেত্রে এটার পেছনেও থাইরয়েডের একটা ভূমিকা রয়েছে। থাইরয়েড লেভেল যদি বেশি বা কম থাকে তো পুরো সাইকেলটাই ডিসরাপ্টেড হয়। কীরকম জীবনযাপন তাদের করা উচিত বলে আপনি পরামর্শ দেবেন যাতে তারা এই সমস্যাটা থেকে কিছুটা হলেও রেহাই পায়? নমস্কার, আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আজকের বিষয় হচ্ছে শরীরের একটি ছোট্ট গ্রন্থি যার নাম থাইরয়েড। থাইরয়েড যে কতটা ইম্পর্ট্যান্ট আজকের এই পডকাস্ট থেকে আপনারা সেটা জানতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অনিয়মিত পিরিয়ডস, কখনো ওভিউলেশনের সমস্যা, কখনো আবার গর্ভধারণের সমস্যা, শুধু তাই নয় বারবার মিসক্যারেজ, এই সব কিছুর পেছনে কোনো সময় থাকতে পারে এই থাইরয়েড গ্রন্থির হাত। শুধু তাই নয়, এই থাইরয়েড গ্রন্থির ইমব্যালেন্সের ফলে যে আরও কত বড় সমস্যা হতে পারে তা আমাদের ধারণার বাইরে। কিভাবে এই থাইরয়েড ইমব্যালেন্সকে রোকা যায়, কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, কি কি বিষয় নজর রাখলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, এই সব কিছু নিয়েই আজ আলোচনা করব। আর আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের পডকাস্টে সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে। আলোচনায় তো আসবই, তবে তার আগে আমার নতুন দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট আবেদন রয়েছে আমার। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেল, আমাদের এই পডকাস্টকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ প্রতিনিয়ত বিভিন্ন রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা এই পডকাস্টে আলোচনা করি এবং সমাধান খোঁজার চেষ্টা করি। তার কারণ আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট চিকিৎসকরা। চলুন তাহলে আজকের এই পডকাস্ট অর্থাৎ থাইরয়েড এই বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। ডক্টর গঙ্গোপাধ্যায়, প্রথমেই আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই থাইরয়েড গ্রন্থির ঠিক কী কাজ আমাদের শরীরে? থাইরয়েড একটি খুব ছোট গ্রন্থি আর কি। যেমন বললেন যে গলার সামনে থাকেন, অনেকেই জানেন যে থাইরয়েডের অসুবিধা হলে গলার সামনেটা ফুলে আসে, যেটা আমরা বলি গয়টার আর কি। তো কাজ যদি জিজ্ঞেস করেন, থাইরয়েড সব কিছুই করে। মানে এমন কোনো শরীরে কোনো কাজ নেই যেটা থাইরয়েড সাপোর্ট করে না। ফ্রম ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে শুরু করে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট, তারপরে হচ্ছে যে আমাদের যে খাদ্যনালী, ইন্টেস্টাইন, তার উপরেও প্রভাব থাকে, চামড়া, মাসেলস, ওভারঅল মেটাবলিজম। তো রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে হরমোনস রিলেটেড থাকে মেয়েদের আর কি, যে বিভিন্ন যে হরমোন, তার উপর সবেতেই থাইরয়েডের এফেক্ট থাকে। তো এমন কিছু অর্গান নেই, তো সব কিছু রিলেটেডই থাইরয়েড একটি ইম্পর্টেন্ট কাজ করে আর কি। এই থাইরয়েডের সমস্যা অর্থাৎ থাইরয়েড ইমব্যালেন্স এটা হয় কেন? এর কারণগুলো কি কি? লক্ষণ বলতে সমস্যা যেটা হয় যে মেনলি অটো ইমিউন ফ্যাক্টরস, যেটা আমরা বলি যে কম যদি বডিতে থাইরয়েড হয়, সেটা মেনলি একটি ডিজিজ হয় যেটা আমরা বলি হাশিমোটোস থাইরয়েডাইটিস। আর আরেকটা যেটা বলি গ্রেভস ডিজিজ, যেখানে থাইরয়েড আবার শরীরে বেড়ে যায়। আবার আরেকটি যেটি বললাম সেখানে কমে যায়। অনেক সময় আগেকার দিনে অনেক সময় আয়োডাইজ সল্ট কম থাকার ফলে থাইরয়েডের সমস্যা অনেক বেশি ছিল, তো এখন অনেকটা সেই হিসেবে কমেছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যে স্ট্রেস, এই রিলেটেড ফ্যাক্টরেও থাইরয়েড হরমোনসের ফ্লাকচুয়েশন হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সিভিয়ার যদি থাকে, অনেক সময় থাইরয়েড লেভেলের সমস্যা হতে পারে। তো এই কটি হচ্ছে মেনলি কমন রিজন যেখানে থাইরয়েড হরমোন বেশি বা কম হয়ে যায়। আর সিমটমস বলতে যেমন আমি বললাম যে যেহেতু সব সিস্টেমেই থাইরয়েডের কিছু না কিছু রোল থাকে, তাই যেমন হচ্ছে যে ধরুন যদি কম থাইরয়েড শরীরে থাকে তাহলে মেন যে সিমটমসগুলো দেখা যায় যে অত্যন্ত উইক বা একটা লিথার্জিক একটা ভাব থাকে, যে সবসময় ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার থাকে। ওজন বেড়ে যায়, চোখ মুখ ফুলে যায় অনেক সময়, এটা একটা ব্যাপার। হার্টবিট অনেক সময় কমে যায়।
অনেকে কনস্টিপেশনের একটা সিমটমস বলেন, তারপরে অনেকের একটা ড্রাই স্কিন এরকম একটা ব্যাপার থাকে, তারা বলছেন যে আচ্ছা। এসিতে বসলেই খুব ঠান্ডা লাগছে। প্রেগনেন্সি বা এই রিলেটেড যেটা হচ্ছে ইনফার্টিলিটি একটা মেইন ইস্যু, অনেক সময় থাইরয়েডের সিভিয়ারলি আনকন্ট্রোল বা অনেক সময় থাইরয়েড লেভেলের প্রবলেম থাকলে প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। অনেক সময় প্রেগনেন্সি এলে প্রেগনেন্সি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে যে থাইরয়েড রিলেটেড। অনেক সময় যে থাইরয়েড হরমোন বেশি থাকে তাদের যেমন হচ্ছে যে তা খুব ঘেমে যাচ্ছেন এরকম একটা ব্যাপার, তাদের আবার ওজন লস হয়ে যায় এরকম ইস্যু, হার্টবিট অনেক সময় বেশি থাকে, তারা অনেক সময় বলে যে এই মুখটুক কম থাকলে যেমন ওজন বেশি হয়ে যায়, এটা অনেক সময় কিন্তু দেখা যায় ওয়েট লসের একটা ব্যাপার, খুব অ্যাজিটেটেড থাকেন। আর অনেকে বলেন যে খুব গরম লাগছে, মানে হচ্ছে যে মানে এক্সেসিভ হিট সেন্সেশন এরকম থাকে। আর মেনস্ট্রুয়েশন আর প্রেগনেন্সির দিক থেকে যেমন হচ্ছে যে আমরা বলি যে এনি ফ্লাকচুয়েশনস অফ থাইরয়েড হরমোন লেভেলস, আপনার মেনস্ট্রুয়েশন বেশি হতে পারে, কম হতে পারে, বা আপনার প্রেগনেন্সি হয়তো আসছে না বা প্রেগনেন্সি এসে যাচ্ছে কিন্তু আবার থাকছে না, যেমন প্রেগনেন্সি লস, সব কিছুই হতে পারে যদি থাইরয়েড লেভেল কম বা বেশি থাকে। হ্যাঁ, এই থাইরয়েড এই যে হরমোনটা, এটা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা হয়তো আমাদের মতো লেম্যানরা ততটা জানতাম না, ততটা অ্যাওয়ারনেস আমাদের ছিল না। এই থাইরয়েড ইমব্যালেন্সের ফলে রোগা মোটা এটা হয়, এই বিষয়টাই আমরা জানতাম। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এই থাইরয়েড ইমব্যালেন্সের ফলে স্বাভাবিকভাবে যে গর্ভধারণ করা তাতে কতটা সমস্যা হতে পারে। কিন্তু একজন সাধারণ মহিলা তিনি কি করে বুঝবেন যে তার গর্ভধারণের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার কারণ থাইরয়েডের ইমব্যালেন্স, কি করে বুঝবেন তিনি? মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেমসে থাইরয়েড যেমন আমি বললাম যে কম বা বেশি, আলাদা অ্যাজ সাচ কিছু এরম নেই। বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে বা প্রেগন্যান্সিতে সমস্যা হচ্ছে, বেশি থাকলে একরকম মেনস্ট্রুয়েশন হবে, কম থাকলে আরেক রকম। যে কোনো ফ্লাকচুয়েশনসই মেনস্ট্রুয়েশন আইদার বন্ধ হয়ে যেতে পারে, কিংবা হয়তো বেশি হচ্ছে, কিংবা বারবার প্রেগনেন্সি লস হচ্ছে বা আসতে পারছে না। তো এখানে যার সাফারার হচ্ছেন ওনার ডিরেক্টলি বোঝার ওরকম কিছু ব্যাপার নেই যে উনি ডিরেক্টলি বুঝে যাবেন। হ্যাঁ, ওভারটলি যদি কারুর এরকমভাবে গরম লাগছে বা ঠান্ডা লাগছে, ওজন বেড়ে যায়, সাসপিশন হতে পারে। বাট আমাদের যেমন একটা বেসিক প্রোটোকল আছে যে এনি টাইপ অফ যদি মেনস্ট্রুয়েশন রিলেটেড অ্যাবনর্মালিটিস বা প্রেগনেন্সি আসছে না বা প্রেগনেন্সি লস হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু থাইরয়েড ফাংশন ইভ্যালুয়েশনটা একটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট, যেখানে আমরা কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু এটা করে নেওয়া উচিত। TSH FT4 এটা দেখা উচিত যে আপনার থাইরয়েড ফাংশন বেশি না কম আছে। একেবারেই, অর্থাৎ প্রেগনেন্সি আসছে না বা বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এর পিছনে থাইরয়েডের একটা বড় ভূমিকা থাকতে পারে, যেটা আপনি বললেন। কিন্তু পিরিয়ডসের ক্ষেত্রে যেরকম আপনি বলছিলেন যে বন্ধ হয়ে গেল বা নানা রকম সমস্যা, প্রতি মাসে ঠিক মতো না হওয়া, এটার পেছনেও থাইরয়েডের একটা ভূমিকা রয়েছে, সেটা তাহলে ঠিক কি? কেন হয় তার কারণ হচ্ছে পিরিয়ডসে যে সাইকেলটির ওপর নির্ভর করে সেটা মেয়েদের ব্রেন থেকে একটি হরমোন বেরোয়, দুটো FSH LH বলে। সেই দুটি হরমোন ওভারিজ বা ডিম্বাশয়ে যায়, সেখানে বিভিন্ন ফলিকেল ম্যাচুরেশন হয়, তারপরে সেটা ইউট্রাসের ওপর কাজ করে, এইভাবে মেনস্ট্রুয়েশন সাইকেল হয়। তো এই ওভারঅল এই যে এই হরমোনাল যে কোঅর্ডিনেশনের এই ব্যাপারটার ওপর থাইরয়েডের একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে টু সাপোর্ট দিস হরমোনস অ্যাজ ওয়েল অ্যাজ যে এই ওভারিতে যে ফিমেল হরমোনস তৈরি হচ্ছে ইস্ট্রোজেন, তো থাইরয়েড লেভেল যদি বেশি বা কম থাকে তো পুরো সাইকেলটাই ডিসরাপ্টেড হয়। তো বেসিক্যালি হচ্ছে যে তখন ইদার প্রেগনেন্সি এই মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় বা অনেক সময় বেশি পরিমাণে হতে থাকে। আর অনেক ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম থাকলে প্রোল্যাকটিন বলে একটি হরমোন বেশি হয়ে যায়। তো প্রোল্যাকটিন যদি বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রেই এই যে হরমোনটা বললাম FSH LH, এই হরমোনগুলোর লেভেল অনেক সময় কমিয়ে দেয়, যার ফলে হচ্ছে যে ডিম্বাশয়ের ওপরেও এই হরমোনগুলো কাজ করতে পারে না, তখন পিরিয়ডস বন্ধ হয়ে যায়। তো এই ওভারঅল যে হরমোনাল যে কোঅর্ডিনেশন উইথ ইউটেরাস এবং ওভারিজ, এটার উপর থাইরয়েডের একটা বড় ইম্প্যাক্ট আছে। এবং যেমন বললাম যে লেভেল কম হোক বা বেশি হোক, মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটিস একটা হবেই।
ওকে, তাহলে ধরুন একজন মহিলা যিনি জানেন যে তার থাইরয়েডের সমস্যা রয়েছে, অর্থাৎ এই হরমোনের ইমব্যালেন্স রয়েছে, তিনি প্ল্যানিং করছেন, অর্থাৎ তিনি মা হতে চাইছেন, সেক্ষেত্রে প্ল্যানিং করার যে সময়টা সব দিক খতিয়ে দেখা, চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া, কারণ যেহেতু তার এই থাইরয়েড ইমব্যালেন্সের সমস্যাটা রয়েছে, সেটা কি তার করা উচিত? হ্যাঁ, অবশ্যই। এখন রিসেন্টলি অনেক কাপলস আসছেন যে এখন রিসেন্ট একটি কনসেপ্ট আছে যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, যে প্রেগনেন্সি নেওয়ার আগেই অনেকেই আসছেন যে দেখানোর জন্য। তখন কিন্তু থাইরয়েড ফাংশন টেস্ট একটি ইম্পর্টেন্ট একটি ইনভেস্টিগেশন সেখানে, এবং আমরা দেখেই নিই যে আপনার TSH ভ্যালু কত, এবং আমাদের একটি গাইডলাইনও আছে যে যারা ধরুন প্রেগনেন্সি চাইছেন বা প্রেগনেন্সি প্ল্যান করছেন, আমাদের কিন্তু আইডিয়ালি থাইরয়েড লেভেল, TSH লেভেল 3-এর কাছাকাছি থাকাটা ম্যান্ডেটরি, তাতে প্রেগনেন্সি আসতে কিন্তু সুবিধা হয়। তো থাইরয়েড ফাংশন টেস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট টেস্ট। যখনই সবাই আসেন, প্রেগনেন্সির আগে এলে তো আরও ভালো, আমরা তখন দেখে সেই মতো মেডিকেশন শুরু করে দিই। অনেকে প্রেগনেন্সি নিয়ে অনেকেই ধরুন ফার্স্ট মান্থেই এলেন, তখন সেক্ষেত্রেও TSH লেভেল দেখা হয়। হ্যাঁ, এই মেডিকেশনের ক্ষেত্রে একটু আপনাকে থামাচ্ছি। যে মহিলা এই মেডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, তো তিনি যদি প্রেগনেন্ট হন, তখন কি তাহলে তার এই ওষুধ বন্ধ করে দেওয়া উচিত, নাকি কি করা উচিত? কন্টিনিউ তো করতেই হয়, এবং অবশ্যই তো কন্টিনিউ করতে হয়, কিন্তু ডোজেজ অ্যাডজাস্ট করতে হয়। যে আমরা যেটা বলি মিনিমাম 20-30% ডোজেজ বাড়াতে হয়। যেমন অনেকেই যদি খেয়ে থাকেন ধরুন 50 করে বেলট্রক্সিন বা থাইরক্সিন খাচ্ছেন, তো সেখানে কিন্তু 1/3 তাকে বাড়িয়ে অ্যাটলিস্ট সেই ডোজটাকে বাড়িয়ে দিতে হবে। আর TSH লেভেলও যেমন বললাম যে মনিটর করতে হবে, যে প্রেগনেন্সি অনেক সময় এসে গেলে 3-এর বা অনেক সময় 2.5-এর কাছাকাছি TSH লেভেল দেখতে থাকতে হয়, এবং পুরো প্রেগনেন্সিতে অ্যাটলিস্ট 2-3 বার থাইরয়েড লেভেল দেখে তবে প্রেগনেন্সি কন্টিনিউ করতে হয়। এই থাইরয়েড ইমব্যালেন্সের সঙ্গে PCOS বা PMOS এখন যেটাকে বলা হচ্ছে, তার কি কোনো লিঙ্ক রয়েছে, যোগাযোগ রয়েছে? যারা PCOS বা PMOS রিলেটেড ইস্যুস আছে, ওনাদের থাইরয়েডের প্রবলেম আছে, যেমন বললাম যে থাইরয়েড এবং প্রোল্যাকটিন দুটোই ইন্টার রিলেটেড। অনেক সময় প্রোল্যাকটিন হরমোন বেশি থাকলে থাইরয়েড হরমোন বডিতে কম থাকে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রায় 10 জনের মধ্যে 3-4 জনের, যাদের ধরুন PMOS বা PCOS আগে যেটা আমরা বলতাম, অনেক ক্ষেত্রেই ওনাদের থাইরয়েডের সমস্যা দেখা দেয়। ওকে, তাহলে আপনি কি পরামর্শ দেবেন সেই সব মহিলাদের যাদের ধরুন এই সমস্যাটা রয়েছে, অর্থাৎ থাইরয়েড ইমব্যালেন্সে তারা ভুগছেন? কি পরামর্শ দেবেন? আমি শুধুমাত্র ওষুধ খাওয়ার ক্ষেত্রে বলছি না, কীরকম লাইফস্টাইল, কীরকম জীবনযাপন তাদের করা উচিত বলে আপনি পরামর্শ দেবেন, যাতে তারা এই সমস্যাটা থেকে কিছুটা হলেও রেহাই পায়? PMOS, PCOS এর ক্ষেত্রে ওয়েট রিডাকশন ইম্পর্টেন্ট, স্ট্রেস রিলেটেড ফ্যাক্টর এক্ষেত্রেও তাই। ওয়েট রিলেটেড যদি স্ট্রেস রিলেটেড কিছু ফ্যাক্টরস থাকে সেগুলো কন্ট্রোল করা, এবং অবশ্যই মেডিকেশনস নেওয়া ঠিকঠাক টাইমে। অনেকেই যেমন অনেকেই এসে বলেন, যেমন শুনি যে আগে থাইরয়েডের ওষুধ খেতাম, কিন্তু ওই আর কি যে দেখলাম 1-2 বার নর্মাল আছে, তারপরে আর ওষুধ খাই না। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কাউকেই হয়তো উনি জিজ্ঞাসা করেননি, কিন্তু থাইরয়েড বন্ধ করে দিয়েছেন। তো এটা যেমন আমরা বলি যে থাইরয়েড অ্যাজ সাচ সেরকম ভাবে কিন্তু এটা ওষুধ নয়, এটা সাপ্লিমেন্ট, মানে বডিতে আপনার একটি হরমোন যে রকম লেভেলে থাকার কথা সেটা নেই, কম আছে, তো সেটা অ্যাজ এ সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু এটা ওষুধ না। যেমন প্যারাসিটামল একটা মেডিসিন, যেমন আমরা ক্যালসিয়াম খাই বা ভিটামিন, সেটাও সাপ্লিমেন্ট। একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, ওটা মেডিসিন, কিন্তু থাইরয়েডটা বেসিক্যালি সাপ্লিমেন্ট, আপনাকে খেয়ে যেতে হবে। অনেকেই যেমন করেন যে বন্ধ করে দেন বা খান না, তো এই জিনিসগুলো প্লাস ডোজেজ অ্যাডজাস্টমেন্ট করা প্রেগনেন্সি নেওয়ার আগে, তো এই জিনিসগুলো করলেই অপটিমাল আউটকাম পাওয়া যাবে। খাদ্যাভ্যাস, ডায়েটারি রেস্ট্রিকশনের মধ্যে সেরকম আলাদা করে কিছু নেই, বা জেনারেল যেমন আমরা বলি যে ওয়েট রিডাকশনের জন্য যে আপনি যেমন হচ্ছে যে এক্সেস কার্বোহাইড্রেটস অ্যাভয়েড করতে, প্রোটিনস জাতীয় খাবার যাতে নিতে, ভেজিটেবলস এগুলো ইনক্লুড করতে, ফ্রুটস প্লাস রেগুলার ওয়াকিং, এভাবে যাতে অপটিমাল ওয়েট অ্যাটেন্ড করা যায়।
আর বয়সের ক্ষেত্রে মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে ছোট বয়সে এই সমস্যা বেশি করে দেখা দেয়, কিন্তু ঠিকঠাক চিকিৎসা হলে যদি ঠিকমতো মেডিকেশন চলে তাহলে সেটা কমে যেতে পারে, বা বড় বয়সে এই সমস্যা বেশি দেখা দিতে পারে? হাইপোথাইরয়েডের ব্যাপারটা বা হাইপারথাইরয়েড দুটোই ডিপেন্ড করে যে কি রোগের জন্য এটা হচ্ছে। আচ্ছা, যেমন আমি বললাম যে অনেক সময় অটো ইমিউন অ্যান্টিবডিজের জন্য হয়, তো সেক্ষেত্রে হলে আপনাকে রেগুলার আপনাকে সারা জীবনই থাইরয়েড লেভেল দেখে যেতে হবে এবং সেই অনুযায়ী মেডিসিন খেতে হবে। এবং এরকমটা নয় যে এখন থাইরয়েড লেভেল নর্মাল তাই মেডিসিন বন্ধ করে দিলেন, ওরম না। বা কম বয়সে বেশি থাইরয়েডের সমস্যা হচ্ছে, অনেকের যেমন কম বয়সেও হয়, তাদের কিছু হয়তো অটো ইমিউন ডিজিজ আছে, তাই জন্য হচ্ছে। আবার বড় বয়সে যাদের হচ্ছে তাদের হয়তো অন্য কারণ আছে, সেইগুলো দেখে ডিসাইড করে সেই TSH লেভেল অ্যাডজাস্ট করে, মানে থাইরয়েড ব্যাপারটা এরম না যে সাডেনলি বন্ধ করে দেওয়া যাবে। আপনাকে মোটামুটি ট্রিটমেন্টের আন্ডারে একবার যদি ধরা পড়ে যে থাইরয়েডের কোনো কম বা বেশি আছে, তা নিশ্চয়ই কোনো রিজন আছে, সেই হিসেবেই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের পডকাস্টে এসে আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা তারাও যথেষ্ট উপকৃত হলেন এবং এইটা বুঝতে পারলেন যে শরীরের একটা ছোট্ট গ্রন্থি এই থাইরয়েড, কিন্তু এই থাইরয়েডের কতটা ইম্পর্ট্যান্ট একটা রোল রয়েছে আমাদের শরীরের জন্য। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা আমরা শুনলাম যে থাইরয়েড ইমব্যালেন্স হলে যে পিরিয়ডস, সেই পিরিয়ডসে অনিয়ম বা ধরুন গর্ভধারণে, স্বাভাবিকভাবে গর্ভধারণের সমস্যা, ওভুলেশন প্রবলেম, এই সব কিছুই ঘটতে পারে। কিন্তু এটা একটা ভালো দিক বা এটা একটা সুখবর বলা যেতে পারে যে যদি এই রোগ নির্ণয় করা যায় তাহলে এর চিকিৎসা রয়েছে এবং সেই সঠিক চিকিৎসা করলে তা কিন্তু সেরেও যায়। ওষুধ খেতে হয় ঠিকই, এবং স্বাভাবিক জীবনযাত্রা, একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বড় হয়, সেটা তো অবশ্যই উচিত। ভালো লাগলো আশা করি আজকের পডকাস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব ভালো থাকবেন, পরের পডকাস্টে আবার দেখা হচ্ছে।